কই গো ছোট বন্ধুরা, তোমাদের কি খবর? তোমরা কেমন আছো? চলে এলো তো তোমাদের গল্পমণি। আজকে তোমাদের একটা গল্প শোনাবো, ধোঁয়াটে মুখ। এটা রোমাঞ্চকরও, ভৌতিকও, আবার অদ্ভুত। দেখো তোমাদের কেমন লাগে গল্পটা। জানিও কিন্তু কমেন্টে, আর সাবস্ক্রাইব করলে অবশ্যই করেও, আমার ভালো লাগবে। তোমাদের সাবস্ক্রিপশন আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এরকম আরও অনেক অনেক গল্প আমি তোমাদের শোনাতে পারবো, যে গল্পগুলো হয়তো কখনো কেউ শোনেনি বা শুনেছে, এটা আরও নতুন রূপে শুনছে। আর বাংলাদেশের যে সমস্ত শ্রোতারা আমার গল্প শুনছেন, তাদেরকে আমার অনেক অনেক প্রণাম, ভালোবাসা। আর এখানের যারা শুনছেন ইন্ডিয়ার, তাদেরকেও আমার প্রণাম ও ভালোবাসা। আর বয়োজ্যেষ্ঠ যারা শুনছেন, তাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। তাই সবাইকে বলছি, দূর দূর থেকে যারা শুনছেন, কাছে পিঠে যারা শুনছেন, সবাইকে বলছি, সবাই আমার ভালোবাসা অভিনন্দন গ্রহণ করুন এবং চ্যানেলটাতে কমেন্ট করে, সাবস্ক্রাইব করে। অডিও বুক তো, গল্প নতুন নতুন কি চান আমাকে জানান। কমেন্ট করলে আমারও বুঝতে সুবিধে হবে যে আপনারা সেই ধরনের গল্প শুনতে চাইছেন। যাই হোক, আজকের গল্প ধোঁয়াটে মুখ, লেখক শ্রীবিশু মুখোপাধ্যায়। গল্পটা শুকতারায় কোনো এক সময় বেরিয়েছিল। আজকে আমি সেটা শোনাচ্ছি। তোমরা অনেক অদ্ভুত রোমাঞ্চকর কাহিনী পড়েছ, ভয়াবহ ভূতের গল্প তোমাদের অনেক জানা। কিন্তু এখানে আমি এমন একটা ঘটনার কথা বলবো, যা একাধারে অলৌকিক, অদ্ভুত, রোমাঞ্চকর আর ভুতুড়ে সবই। এবং তার উপরে এটি হলো সম্পূর্ণ সত্য, এর মধ্যে এতটুকু মিথ্যে নেই। এই সত্যতা প্রমাণের জন্য কোনো চেষ্টাই করতে হয়নি, সবার চোখের ওপর ঘটেছিল এই ঘটনা। জানো, যে জিনিস দেখা যায় না, বা যা কেবল একজনই দেখে বা বলে, তা নিয়ে মতান্তর থাকতে পারে, কিন্তু এই ঘটনাটা সবাই একসঙ্গে চাক্ষুষ দেখেছে বলে এটাকে উড়িয়ে দেওয়া সম্ভব হয়নি। আর মতান্তরের তো অবকাশই ঘটেনি। বৈজ্ঞানিকরাও হার মেনেছেন এ ঘটনার কাছে। আজও তারা এর সঠিক হদিশ বের করতে পারেননি। ঘটনাটি ঘটেছিল প্রথম বিশ্বযুদ্ধের আগে, 1910-11 সালে জার্মানির লাইপজিগ শহরতলির একটা লোহার কারখানায়। গ্রামের সীমানা যেখানে প্রায় শেষ হয়েছে, সেখানে এক ছোট নদীর ধারে ছিল এই কারখানা। এখানে ঢালাইয়ের কাজ হতো। লোহা গলিয়ে তা থেকে স্ক্রু, বল্টু, কেটলি এইসব তৈরি হতো। আশপাশের শত শত লোক কাজ করতো এই কারখানায়। যে ঘরে লোহা গলানো হতো, সেই ঘরটা ছিল এই কারখানার মধ্যে মারাত্মক জায়গা। রাবণের চিতার মতন দিন রাত সেখানে আগুন জ্বলতো দাও দাও করে। সেই আগুনের লেলিহান শিখার দিকে চাইলে চোখ ঝলসে যেত। বিরাট কড়ার মধ্যে টকবক করে ফুটতো গলন্ত ধাতু, আর রক্তাভায় সারা ঘরের রং লাল হয়ে থাকত। সে চুল্লি কখনো নিভত না। কারখানার সেই ফার্নেস ঘরের সর্বময় কর্তা ছিলেন লস ব্রুস নামে এক বুড়ো কারিগর। কাছেই এক গ্রামে তার বাড়ি, কিন্তু বুড়ো কখনোই বাড়ি যেতেন না। এখানেই দিনরাত থাকতে হতো তাকে। কারখানার মধ্যে গালাই ঘরের কাছেই ছোট্ট একটা ঘরে সে থাকতো। বুড়োর বয়স প্রায় 80 বছর, কিন্তু এই বয়সেও ছিল যেমন অসুরের মতন চেহারা, তেমনই গায়ের জোর। সেজন্য কারখানার মালিকরা ওই গালাই ঘরের হেফাজতেই রেখে দিয়েছিল তাকে। এই ভয়াবহ জায়গার গুরুত্ব খুব বেশি বলে যে কোনো নতুন লোককে সেখানে রাখা যেত না। তাছাড়া কারখানার গোড়া থেকেই সে এখানে কাজ করছিল। এর ওপর তার আসক্তি ছিল অসাধারণ। কর্তব্যনিষ্ঠা আর দুর্জয় সাহস নিয়ে দিনের পর দিন আগুনের সঙ্গে যুদ্ধ করে চলতো এই বুড়ো। আগুনের তাপে তার সারা গায়ের রং ঝলসে খয়েরের মতন হয়ে গিয়েছিল।
কারখানার মালিকরা তাকে মাসিক ভাতা দিয়ে অবসর গ্রহণের জন্য বহুবার বলেছিল, কিন্তু লস তাতে রাজি হয়নি। সে বলতো এই কাজ না করে এসে বসে থাকলে মরেই যাবে। অগ্নিদেব তার বন্ধু, আর এই আগুনই তাকে বাঁচিয়ে রেখেছে। সত্যই সময়ে সময়ে আগুনের সঙ্গে যেন খেলা করতো বুড়ো। বিড়বিড় করে কি সব বকতো, হাসতো, ভিঞ্চি কাটতো ফার্নেসটার দিকে চেয়ে। সবাই বলতো, এই রে, বুড়োর বোধহয় এবার ভীমরতি ধরেছে, মরবে। হলোও তাই। যে রক্ষক সেই একদিন ভক্ষক হলো। নেশার ঘোরে অসাবধানতা বশত বুড়ো একদিন লোহা গালাইয়ের জ্বলন্ত ধাতুপাত্রের মধ্যে পড়ে নিমেষে কর্পূরের মতন উবে গেল। ছ্যাঁক করে একটা শব্দ হলো কেবল, আর ফার্নেসের ওপর থেকে খানিকটা ধোঁয়া চিমনির ভেতর দিয়ে গিয়ে ছড়িয়ে পড়লো আকাশে। হা হা করে উঠলো তার ঘরের অন্যান্য লোকেরা। সারা কারখানায় খবর ছড়িয়ে পড়লো চোখের নিমেষে। সারা কারখানার মধ্যে লোক খবর পেয়ে, এমনকি মালিকও খবর পেয়ে নিজেই ছুটে এলো গালাই ঘরে। কিন্তু তখন সেখানে লসের আর কোনো বাষ্পও নেই। এতদিনের পুরনো কর্মচারী বুড়ো লসের এই অপঘাত মৃত্যুতে সবাই মর্মাহত হলো। কারখানায় ছুটির বাঁশি বেজে উঠল সঙ্গে সঙ্গে। মালিক তার সম্মানে কারখানা তখনই বন্ধ করে দিল। চারিদিকে নানা গল্প চলতে লাগলো লসের সম্বন্ধে। ছুটির পর পথ চলতে চলতে কারিগরদের মধ্যে একজন বলল, মৃত্যুই ওর ভালো হয়েছে। যার সঙ্গেও সারা জীবনের সম্বন্ধ সেই ফার্নেসের মধ্যেইও মিশে গেছে। একজন বলল, এই বেশ, এ বয়সে পেটের অসুখে ভুগে মরাচ্ছে, মৃত্যু অনেক ভালো, হিরোইক ডেথ। 2-3 দিন ধরে এমনি সব বলা বলি চলতেই লাগলো পুরনো কারিগরদের মধ্যে। বুড়ো লসের জয়গানে সবাই পঞ্চমুখ হয়ে উঠল। আসলে বুড়ো একটু আদ্র নেশা ভাঙ করলেও মানুষ হিসেবে কিন্তু ছিল খাঁটি। বউ মারা যাবার পর বুড়ো আর গ্রামের বাড়িতে ফিরে যায়নি। এই কারখানায় ঢুকে কারখানাকেই ঘর বাড়ি করে নিয়েছিল। বাড়িতে যদিও তার এক বোমবেটে ধরনের ছেলে ছিল, তার সঙ্গে বুড়োর এক তিলও বনত না। অবসর সময় কারখানার ছোকরাদের সঙ্গে ফষ্টি নষ্টি করেই বুড়ো কাটিয়ে দিত। তাদের অনেককেই সে ভালোবাসত নিজের ছেলের মতন। কিছু কিছু নিজের মাইনে থেকে লুকিয়ে দান ধ্যানও সে করত। সব সত্য এখানে লস কাজ করেছিল প্রায় 50 বছর, 50 ইয়ার্স। এইসব কারণে কারখানায় শুধু তার সহকর্মীদের নয়, মালিকের পর্যন্ত তার মৃত্যুতে দুঃখের সীমা পরিসীমা ছিল না। কদিন এইভাবে কাটাবার পর শোকের বেগ একটু কমলে কারখানার কারিগররা সকলে মিলে তার মৃত আত্মার প্রতি শ্রদ্ধা দেখানোর জন্য কারখানার ভেতরকার খোলা ময়দানে জড়ো হলো। এসব সভায় সাধারণত যেমন সব হয় আর কি, তেমন এখানেও অনেকে লসের গুণাবলী নিয়ে, কর্তব্যনিষ্ঠা, একাগ্রতা, দয়াদাক্ষিণ্য ইত্যাদি নিয়ে বক্তৃতা করলো। কজনের বক্তৃতা হয়ে যাবার পর কারখানার মালিক যখন বক্তৃতা করতে ওঠে, তার স্মৃতিরক্ষার জন্য বেশ কিছু টাকা দিয়ে একটা প্রস্তর মূর্তি তৈরি করার কথা ঘোষণা করলেন মালিক। তখনই ঘটল এক বিপদ। উপস্থিত জনতার ভেতর থেকে লসের ছেলে দাঁড়িয়ে উঠে প্রতিবাদ করে বলল, আমার বাবার কোনো ছবি বা ফটোগ্রাফ নেই, কাজেই প্রস্তর মূর্তি করায় অসুবিধে আছে। এই টাকাটা এভাবে খরচ না করে বরং আমাদের দরিদ্র সংসারে দিলে খুব উপকার হবে। এ কথায় আশেপাশে অনেকেই আপত্তি তুলল, কারণ তারা ছেলের চরিত্র জানতো এবং বাবার সঙ্গে ছেলের যে কোনো সম্পর্ক ছিল না তাও অজানা ছিল না তাদের। কাজেই তার হাতে একেবারে টাকা তুলে দিতে অনেকেই আপত্তি জানালো। কিন্তু তার মধ্যেই অনেকে আবার সায়ও দিল যে ঠিক আছে, তবে তাই হোক, যদি ছেলের উপকার হয়। সম্ভবত লসের ছেলের কাছ থেকে ওই টাকার কিছু অংশ পাবে বলেই সেই সব লোক ব্যবস্থা করে রেখেছিল এবং সায় দিচ্ছিল। এই নিয়ে সভায় বেশ বাদানুবাদ এবং গন্ডগোলের সৃষ্টি হলো। এক পক্ষ বলল, লসের চেহারা আমরা কল্পনা থেকে আঁকিয়ে তা করে তার থেকে স্ট্যাচু করব। সেই স্ট্যাচু এই কারখানার মধ্যে থাকবে এবং প্রতি বছর তার মৃত্যু দিবসে আমরা সকলে একসঙ্গে এখানে সমবেত হব। অপরপক্ষ বলল, যে ক্ষেত্রে ফটো নেই সেক্ষেত্রে কল্পনা থেকে যা তা কিছু একটা করা ঠিক হবে না, তার চেয়ে টাকাটা তার গরিব ছেলেকে দিয়ে সাহায্য করাই ভালো।
দু দলের মধ্যে এই বাদানুবাদ যখন বেশ তীব্রতর হয়ে উঠেছে, তখন এক অলৌকিক অভূতপূর্ব ঘটনায় সকলেই বিস্ময়াভিভূত হলো। সকলের দৃষ্টি গেল আকাশের দিকে। নির্মল নীলাম্বরের বুকে ওপর দিয়ে কারখানার চিমনি থেকে কুণ্ডলি পাকিয়ে যে ধোঁয়া উঠছিল, তারই মধ্যে ভেসে উঠেছে বুড়ো লসের মুখ। হাওয়ার বেগে ধোঁয়ার রাশ যেমন ভেসে ভেসে যাচ্ছে, ভেঙে ভেঙে যাচ্ছে, তেমনি মুখখানাও এক একবার ভেঙে বিকৃত হয়ে যাচ্ছে, ভেসে যাচ্ছে হাওয়ার সঙ্গে, আবার এসে জোড়া লাগছে। সে মুখ ঠিক যেন জীবন্ত লসের মুখের মতন না হলেও তা থেকে চেনা যায় লসকে। মাংস পুড়ে জড়িয়ে গেলে যেমন হয় মুখের চেহারা, তেমনি পোড়ো বিভৎস ভয়াবহ। সকলে নির্বাক বিস্ময়ে চেয়ে আছে আকাশের দিকে, সেই ধোঁয়ার কুণ্ডলির মাঝখানে ধোঁয়াটে মুখের দিকে। কারখানার মালিক ওয়াগনার বললেন, এখনই ওই মুখের একটা ফটো তুলে নেওয়া হোক, ওই থেকেই মর্মর মূর্তি তৈরি হবে। সঙ্গে সঙ্গে তাই করা হলো। আকাশে আলো ছিল তখনও, ছবি তুলতে অসুবিধে হলো না। খবরটা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দলে দলে গ্রামের আশপাশ থেকে লোক এসে হাজির হলো সেখানে। সকলেই আকাশের গায়ে ওই অদ্ভুত রোমাঞ্চকর ভৌতিক দৃশ্য দেখে একেবারে থ। তারপর রাত্রের অন্ধকারে মিলিয়ে গেল সেই বুড়ো লসের ওই বিকৃত মুখ। এই আননোন ওয়ার্ল্ডস নামক একটা মাসিক পত্রিকায় তার সেই ছবি বেরোলো। এরপর প্রতি বছরই তার স্মৃতিবার্ষিকীর দিনে ওই মুখ নাকি আজও ভেসে ওঠে আকাশের বুকে, ওই চিমনির ধোঁয়ার মধ্যে। সেদিন হাজার লোক দূর দূরান্ত থেকে দেখতে আসে লসের সেই মুখ। আকাশের দিকে চেয়ে বসে থাকে তারা। তারপর হঠাৎ এক সময় সকলকে আশ্চর্য, ভীত, সচকিত করে লসের মুখ যেমন ভেসে ওঠে, সকলে নিঃশ্বাস বন্ধ করে সেদিকে চেয়ে থাকে, আবার অন্ধকার হলে মিলিয়েও যায়। ছোট ছোট ছেলে মেয়েদের কেউ নিয়ে যায় না কিন্তু সেখানে। তাহলে কেমন লাগলো তোমাদের এই ধোঁয়াটে মুখ? আশা করি ভালো। যেমনই লাগুক তোমরা কিন্তু আমায় জানিও গল্পটা কেমন লাগলো। আমি তোমাদের কমেন্টের আশায় বসে থাকবো পরের রবিবার অবধি। আবার পরের রবিবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে। আজ তাহলে এখানেই আমার ছুটি। ভালো থেকো সবাই, আনন্দে থেকো এবং শান্তিতে থেকো সবাই। আসি তবে।